আপনি যখন এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ওই বাক্যমালার মধ্যেই কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারিত। মানে এটা কোনো পার্মানেন্ট সরকার না, কোনো সরকারই পার্মানেন্ট না। তারপরও সংবিধান অনুযায়ী এক একটা সরকারের এক এক দেশে এক এক রকম মেয়াদ দেওয়া থাকে। আমাদের দেশে ৫ বছর। যেহেতু এটা নির্বাচিত সরকার নয়, সেহেতু এর মেয়াদ খুব বেশি বলা যাবে না। আমার ধারণা যে 2025-এর শেষ বা 26-এর জানুয়ারির মধ্যে বাংলাদেশকে নির্বাচনে যেতে হবে। এই সরকার ইতিমধ্যেই যেটুকু পারফর্ম করেছে বা তাদের যে পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছেন, তাতে মনে হয় না তারা খুব বেশি দিন জনগণকে সন্তুষ্ট রাখতে পারবেন। অনেকে মনে করেন গভর্নমেন্ট ডিসফাংশনাল, ফাংশন করছে না। অনেকে মনে করেন যে তাদের সেই ক্যাপাসিটি নাই, প্রতিষ্ঠান বা সরকার পরিচালনার অভিজ্ঞতাও তাদের সীমিত। সো তাদের অনেকেই অ্যাক্টিভিস্ট, তাদের অনেকেই এনজিওর ঘরানার। তো ওর মধ্য থেকে আসলে স্টেট মেশিনারি বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। আর বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বা বাংলাদেশের সোসাইটি কিন্তু পলিটিক্স অনেক কমপ্লেক্স, অনেক জটিল। এইরকম পরিস্থিতিতে মানুষকে সন্তুষ্ট রাখাটাও জটিল। এটা সবসময় যে সরকারকে দোষী করেও লাভ নেই, কিন্তু এটা সম্ভব হয় তখনই যখন আপনার সঙ্গে জনগণের একটা সংযোগ থাকে। আপনি যখন জনগণের পালসটা বুঝতে পারেন, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সময় পাবেন কাজ করার জন্য। কিন্তু সেটা যদি আপনি অনুধাবন করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে খুব বেশি সময় পাওয়া যায় না। সো আমি মনে করি যে এই সরকার এখন যেইভাবে কাজ করছে, তাতে তারা খুব বেশি সময় পাবেন এটা মনে করবার কোনো কারণ নেই। তাদেরকে দ্রুত নির্বাচনে যেতে হবে। এবং আমি মনে করি যে তারা যেভাবে আজকে পর্যন্ত করছেন, কালকে সকাল থেকে যদি তারা অন্য রকমভাবে আবির্ভূত হন তাহলে হয়তো অন্য কথা। সেটা না হলে তাদের যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে তাদের সম্মান রক্ষা হবে, দেশটাও একটা মোটামুটি ডিরেকশন পাবে। কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ খুবই একটা নাজুক অবস্থার মধ্যে আছে। অনেকে মনে করেন, এবং আমি নিজেও বলেছি, বিশ্বাস করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে এতটা সমাদৃত, তিনি যেখানে যা চাইবেন দেশের জন্য সবাই তাকে সহযোগিতা করবে। কিন্তু মনে রাখতে হবে, যারাই সহযোগিতা করুক না কেন, প্রত্যেকের একটা স্বার্থ থাকে। ইভেন আপনি যদি চ্যারিটিও করেন, আপনি কিন্তু চ্যারিটি করবার সময় আপনি বিবেচনা করবেন যে আপনার এই টাকাটা যে আপনি একটা জায়গায় দিলেন, সেটা আসলে কাজে লাগবে কিনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমরা জানি যে ইউএনজিএতে গিয়ে 4 দিনে 40টা মিটিং করেছেন। অতীতে কোনো সরকার প্রধান বাংলাদেশের করতে পারেনি। আমার ধারণা ভবিষ্যতে করতে পারবে কিনা সন্দেহ আছে। অনেক আশ্বাস পেয়েছেন সহযোগিতার, বিভিন্ন আইএমএফ থেকে, এডিবি থেকে, বিশ্বব্যাংক থেকে। প্রথমত এই টাকাটা আমাদেরকে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত টাকাটা আসবে কিনা, যেই পরিমাণ আশ্বাস পাওয়া গেছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ টাকাটা কেউ পলিটিক্যাল স্ট্যাবিলিটি যখন দেখবে না, তখন দেবেন। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রশ্ন তুলেছে যে তারা দেখতে চায় আসলে রাজনৈতিক স্থিতিশীলতা, অনিশ্চয়তার মধ্যে কেউ টাকা ঢালবে না। আর বাংলাদেশের ইকোনমির সাইজ যেই যতটা বড়, সেটা আপনি বৈদেশিক সহায়তা বা ঋণ দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, যদি না আপনার ডোমেস্টিক অর্থনীতিতে, ডোমেস্টিক ইকোনমিতে রক্ত সঞ্চালন আপনি করতে পারেন। সেই জায়গায় একটা প্যানিক আমি দেখতে পাই। বাংলাদেশের ব্যবসায়ীরা, বড় ছোট মাঝারি, কারো মধ্যে কোনো আস্থা নেই এবং কেউ নিশ্চিত হতে পারছেন না যে তিনি আসলে স্বস্তিতে শান্তিতে ব্যবসাটা করতে পারবেন কিনা। অনেক অলিগার্সদের কথা আমরা শুনি এবং কথা ঠিক যে কিছু কিছু মানুষ আমাদের দেশের সম্পদ লুট করেছে, ব্যবসায়ী বা শিল্পপতি রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়ে টাকাটা বাইরে পাচার করে দিয়েছে। কিন্তু তাদেরকে তাদের অপরাধের জন্য ধরা উচিত। কিন্তু তাদের যেই বিজনেস এন্টিটিগুলো আছে, এগুলো সবগুলোকে যদি আপনি বন্ধ করে দেন, এগুলোর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত, এগুলোর সঙ্গে আমাদের অর্থনীতির যে রক্ত সঞ্চালনের বিষয়টা আমি বললাম সেটা সম্পর্কিত। সো আপনি বিজনেস হাউস, ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়ার জায়গায় না গেলে দেশটা ভালো থাকবে আমি মনে করি। আপনি ব্যক্তি অপরাধ করেছে, ব্যক্তিকে সাজা দেন, কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ করার পক্ষে আমি নই। মানে এমন কোনো পরিস্থিতি যেন তৈরি নয়। এটা 2007-8 হয়েছে এবং সেটা কিন্তু কাজে দেয়নি আসলে। সবাইকে আতঙ্কের মধ্যে রাখা, সবাইকে মানে কনফিডেন্সটা তো আপনাকে দিতে হবে। আমি আপনাকে বলি, আপনি বিজিএমইএ এই যে প্রশাসক বসিয়ে দিলেন, এটা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ট্রেড বডি। বিজিএমইএর নেতৃবৃন্দ, মানে গার্মেন্টস সেক্টরের
মালিকদের মধ্যে দুটো ভাগ আছে, দুটো দল আছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা আছে, সেটা থাকুক। এই যে শ্রমিকদের আনরেস্ট হয় বা যাই হয়, তারা কিন্তু একভাবে ম্যানেজ করতে পারে, তারা খুবই প্রভাবশালী। আপনার যে একজন অ্যাডমিনিস্ট্রেটর এনে বসিয়ে দিলেন, তার পক্ষে কিন্তু কোনো ঝামেলা হলে ম্যানেজ করতে পারবেন। এবং এই মালিকরা যদি চায় যে অসন্তোষটা বাড়ুক এবং দেখি সরকার কীভাবে ম্যানেজ করে, ইজিলি তারা এর মধ্যে সমস্যা তৈরি করতে পারবে। আপনি ধরেন এই যে আমি বড় বড় অলিগার যেই ৫-৭ জনের নাম আমরা সবসময় শুনি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি প্রশাসন থেকে এনে একজনকে বসিয়ে দেন বা আপনাকে বা আমাকে বসিয়ে দেন, আমি কিন্তু ব্যবসা করতে পারবো না। ব্যবসাটা আসলে এই ব্যবসা যারা করে তাদেরকেই রান করতেই দিতে হবে এবং এই সব প্রতিষ্ঠানের মধ্যেই যারা আছে তাদের কাউকে দিয়ে রান করতে হবে। আপনি একজন ১ নম্বর অপরাধ করেছে বলে যদি আপনি একটা অফিসের পুরো সেটটাকে বাদ করে দিয়ে নতুন কাউকে ব্যবসা হবে না। আমি মনে করি যে পলিসির ক্ষেত্রে এইসব জায়গায় অনেক দুর্বলতা আছে। প্রথম কথা, তাদের তো রাজনীতি করার কথা নয়, তারা একটা স্বল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার কাজে এসেছেন এবং আগেকার অন্তর্বর্তীকালীন বা যেটাকে একসময় আমাদের সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ৩ মাসের জন্য আসতো। তাদের মূল কাজ ছিল রুটিন কাজ করা এবং একটা নির্বাচন, ভালো নির্বাচন করা। সো এই ধরনের সরকার যত লম্বা সময় থাকবে, এটা পৃথিবীর কোনো দেশেই খুব বেশি কাজে দেয়নি, এমনকি অনেক সময় ইন্টারন্যাশনাল সাপোর্ট পেয়েও তারা সুবিধা করতে পারেনি। কারণ যার যেটা কাজ থাকে সেটাই করতে দেওয়া উচিত, সেটা বেসিক্যালি রাজনীতিবিদদের কাজ। আপনি যদি মনে করেন যে ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থান আগামী ১-২-৫ বছরের মধ্যে হবে, সেটা হবে না। বাট শুধুমাত্র অভ্যুত্থানই যে একটা সরকারকে সরিয়ে দেয় বা নিয়ে আসে তা তো না। বা এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের ভেতরে বাইরে প্রকাশ্যে অপ্রকাশ্যে কিন্তু অনেক বিষয় কাজ করেছে। সো পলিটিক্সে বা স্টেট মেকানিজমের মধ্যে অনেক স্টেক হোল্ডার আছে। ইভেন আপনি যদি বলেন পলিটিক্সও, আপনি ইলেকশানে জিততে চান, শুধুমাত্র যদি মনে করেন আপনি ভোটারদের ভোটে জিতবেন বা ভোটাররা আপনাকে ভোট দিয়ে জিতে ফেলবে, এটা হবে না। এখানে অনেকগুলো ইস্যু কাজ করে। এখানে অ্যাডমিনিস্ট্রেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ল এনফোর্সিং এজেন্সির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, মিলিটারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, মিডিয়ার একটা রোল থাকে, বিজনেস কমিউনিটির একটা রোল থাকে, সারা পৃথিবী জড়িয়ে। সো আপনি এদের কাউকে বাইপাস করে এটা আপনি করতে পারবেন বলে মনে হয়। আমি মনে করি যে ভোটাররা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু 25% বা 30% তাদের উপরে নির্ভর করে, বাকিটা অন্য অনেক কিছুর উপরে নির্ভর করে। আপনার পলিসি কি, আপনার সিভিল সোসাইটি আপনাকে কীভাবে নিচ্ছে, আপনার বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কটা আপনি কিভাবে করতে পারবেন তার উপরেও নির্ভর করে। সমস্যা মানে এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে যে তারা এখন রাজনীতি করতে চাইছেন। তারা হয়তো বলবেন যে আমরা তো দল করছি না, কিন্তু তাদের কথাবার্তা, আচার আচরণের মধ্যে সব কিছুর মধ্যে একটা রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা এবং সেটা কোনো ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা, বা সেটার আলোকেই তারা দেশের সব কিছু আমূল পাল্টে ফেলবেন, এটাই তাদেরকে আসলে বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছে এবং এটা সবাই খুব পছন্দ করছে এমন মনে করবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ তো ধরলাম তারা পরিত্যক্ত, তারা পরাজিত, তারা হয়তো বলতেই পারে, কিন্তু অন্য যারা স্টেক হোল্ডার আছে, ধরেন আপনি বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তো বলতে হবে তারাই সবচেয়ে ক্ষমতার দাবিদার। ভবিষ্যতে যদি নির্বাচন হয়, আমরা তাদেরকে পছন্দ করি কিংবা না করি, বিএনপিও যে তাদের সব কার্যক্রম পছন্দ করছে বা অনেক রাজনৈতিক দল তাদের কথাবার্তা পছন্দ করছে, সেটা মনে করবার কোনো কারণ নাই। কাজে অতীতে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এত বিতর্কের মধ্যে পড়েনি, যেটা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে এই সরকার পড়েছে। 111 সরকার নিয়ে অনেক প্রশ্ন ছিল, সেটাও অনেক বিতর্ক তৈরি করেছে, কিন্তু প্রথম 6 মাস কিন্তু দেখবেন মানুষ সব কিছুতে তাদেরকে সমর্থন করেছে। ধীরে ধীরে তারা ওই ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এগুলো করতে গিয়ে বিতর্কিত হয়েছে। আরেকটা হচ্ছে দলগুলোর অভ্যন্তরে একটা জটিলতা বা ঝামেলা তৈরি করবার মধ্যে তারা বিতর্কিত হয়েছে। কিন্তু দুটো প্রধান দলের কিন্তু একটা বড় অংশ নেতৃবৃন্দের, তারা কিন্তু ওই সরকারের বলা যেতে পারে এক ধরনের সমর্থকই ছিলেন, বা তারা যেটা চেয়েছেন সেটা করতে গেছেন বাধ্য হয়ে অথবা বিশ্বাস থেকে। সো আমি মনে করি যে এরা অনেক বেশি পলিটিক্যাল, অন্তত এদের অ্যাপ্রোচের দিক থেকে, আকাঙ্ক্ষার দিক থেকে, সেটা আসলে খুব ভালো কাজ বলে আমার কাছে মনে হয় না। ছাত্রলীগ নিষিদ্ধকরণের ব্যাপারটা তো কোনোভাবেই আপনি জায়েজ করতে পারবেন না। তাহলে জামায়াতকে আপনি নিষিদ্ধ, আওয়ামী লীগ করলো, সেটা কি ঠিক ছিল? আর যদি আপনি ওইসব অপরাধের কথা বলেন, এইসব অপরাধের কারণে সংগঠনকে নিষিদ্ধ করবার একটা আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে করতে হবে। আরবিট্রারিলি আপনি সেটা করতে পারেন না। আমি মনে করি ছাত্রলীগ কোনো অবস্থাতেই তার ঐতিহ্যকে ধারণ করেনি গত 15-20 বছরে।
একসময় শিবিরের কথা বলো তো তারা রক কাটে, চাপাতি নিয়ে ঘুরে বেড়ায়, আমরা ছাত্রলীগকেও দেখেছি একই কাজ করেছে। কিন্তু এর মানে এই নয় যে আপনি সংগঠন নিষিদ্ধ করে আর সংগঠন নিষিদ্ধ করা মানে হচ্ছে তাকে আপনি আরও ভয়ঙ্কর রূপে সমাজে নিয়ে আসা। এবং পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সংগঠন, বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে বামপন্থী অনেক সংগঠন নিষিদ্ধ করা হয়েছিল, আন্ডারগ্রাউন্ডে তারা কী করেছে আমরা সবাই জানি। সো এটা খুব একটা, বরং যে কাউকে প্রকাশ্যে রাজনীতি করতে দিলেই ভালো। আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতাম, তারা যদি বিএনপিকে স্পেস দিত তাহলে এই যে অনেক এক্সট্রিমিস্ট ফোর্স নিয়ে অনেকেই উদ্বিগ্ন, এরা এত আপার হ্যান্ডে আজকে থাকতো না। একইভাবে আওয়ামী লীগকেও ওই স্পেসটা দিলে আমার মনে হয় না যে, এবং সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আপনি সিস্টেমটা তৈরি করা, এটা এমন একটা ব্যবস্থা নিশ্চিত করা যেটার মধ্য দিয়ে মানুষ তার পছন্দের নেতা নির্বাচন করতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এবং সেটা যদি সে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে করে অসুবিধা নেই, জামাতের মতো একটা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে যাদেরকে আমরা বলি তাদেরকে করে অসুবিধা নেই, আবার মানুষ তাকে সরিয়ে দেবে। ওটা এখন নিশ্চিত করা আমাদের জন্য সবচেয়ে জরুরি। প্রথম কথা, শেখ হাসিনা পদত্যাগ করলো কি করলো না, এই যে বিতর্কটা শুরু হয়েছে আবার নতুন করে, এটা একটা অপ্রয়োজনীয় বিতর্ক। এবং এটা আমি মনে করি যে এটা এই সরকারের মূল ফোকাস বা কাজকর্ম যেদিকে তাদের মনোযোগ দেওয়া দরকার সেখান থেকে দৃষ্টিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, বা তারা যে তাদের নিজের কাজটা না করে আসলে এগুলো নিয়ে ব্যস্ত থাকছে, এটা তাদেরও ক্ষতি করছে, দেশেরও ক্ষতি করছে। শেখ হাসিনা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, পদচ্যুত হয়েছেন। পদচ্যুত মানুষের পদত্যাগ লাগে না, সে পদচ্যুত, ঠিক আছে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকে যদি মুয়াম্মার গাদ্দাফির মতো অবস্থা হতো, রাস্তায় যদি তার ডেড বডি পাওয়া যেত, আপনি কী বলতেন? উনি কি পদত্যাগ দিয়ে মরেছেন না পদত্যাগ না দিয়ে বেঁচে আছেন? এটা তো এই আলোচনা তো হতো না। পদ দিয়ে মারা গেছেন না পদ না দিয়ে মারা গেছেন, এই আলোচনা তো করে লাভ নেই। হ্যাঁ, তারা রাষ্ট্রপতি অপসারণের দিকে তাদের একটা ফোকাস গেছে, একথা ঠিক যে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার যোগ্য নয়। আমরা তাকে যখন রাষ্ট্রপতি করা হয়, এটা তার এই সমালোচনা আমরা সবাই করেছি। আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী সন্তুষ্ট ছিল না, যে কোনো কারণেই হোক তাকে করা হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে যে রাষ্ট্রপতি এই পদটাকে, এটা শাহাবুদ্দিন চুপ্পু না আপনি আমি, এটা না, এটার এই সম্মানটা আমাদেরকে রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বৈরাচারের একটা প্রোডাক্ট শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কি কোনো সমস্যা তৈরি করেছেন গত 2-2.5 মাসে? আমাদের জানা নেই। জানা থাকলে সেটা যদি আমাদেরকে জানায় সরকার, তাহলে আমরা সেটা মানতে রাজি। অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে, সমস্যা তৈরি করে, এবং এটা একটা সাংবিধানিক সংকট তৈরি করবে, যেটা বিএনপি বলছে যে একটা সাংবিধানিক রাজনৈতিক সংকটের মধ্যে আমরা নতুন করে যেতে চাই না। আমরা অনেক ভেঙে ফেলাটা সহজ, নির্মাণ করা কঠিন। আমরা নির্মাণের দিকে মনোযোগ দিই। এবং আমার ধারণা যে শাহাবুদ্দিন চুপ্পুর পরে, এবং ওই যে সোশ্যাল মিডিয়ার কথা আপনি বললেন, সেখানে অনেক ক্যাম্পেইন হচ্ছে যে এরপরে সেনা প্রধানকে টার্গেট করতে হবে, তাকেও সরিয়ে দিতে হবে। তা আপনি সবাইকে সরিয়ে দিয়ে দেশ চালাবেন কীভাবে? এখন অনেকে বলে যে ছাত্রদের দিয়ে পুলিশ করতে হবে, ছাত্রদের দিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে। ছাত্রদের লেখাপড়া বাদ দেওয়ার বাকি সবই আমরা করাতে চাই। হাসনাতের এই রাইট আছে এটা বলার। হাসনাতকে আমি সরকারের অংশ মনে করি না। এটা যদি নাহিদ বা আসিফ বলতেন বা আসিফ নজরুল বলতেন, আমি সেটা নিয়ে মন্তব্য করতাম। হাসনাতের রাইট আছে, এখন সেটা সরকার বিবেচনা করবে তাকে রাখবে কি রাখবে না, কিভাবে অপসারণ করবে, অপসারণ করবার আদৌ কোনো পন্থা আছে কি না, মানে নিয়মতান্ত্রিক কোনো উপায় কিন্তু আমার জানা মতে নাই। তাকে বল প্রয়োগের মাধ্যমেই অপসারণ করতে হবে, অথবা তিনি যদি মনে করেন স্বেচ্ছায় যে আমি ঝুট ঝামেলার মধ্যে নেই। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সেই ঝুঁকি নেবেন কিনা সেটাও একটা দেখবার বিষয়।